আজু ভাই আজকে আমার বাসায় চ্যানেল নিয়ে আসছে, না হলে হয়তো আরো অনেক লম্বা টাইম আসতে পারতো না। এটা কুড বিডি চ্যানেলের মাধ্যমে আমরা আজু ভাইকে কাছে পাইছি, সব সময় যেন আমরা সাথে পাই। এই জন্য আপনাকে এবং আপনার চ্যানেলের সকল দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আছেন আমাদের এই কুইক বিডি চ্যানেলের সাথে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের একজন অতিথি বাসায় আমরা অবস্থান করছি। প্রচণ্ড গরম, 52 ডিগ্রি সেলসিয়াস কাতার। এই গরমে আমরা আমাদের অতিথি বাসায় অবস্থান করছি। আমাদের আজকের অতিথি যিনি আমাদের পাশে আছেন, উনি কাতারের প্রবীণ একজন রাজনীতিবিদ এবং কি কমিউনিটি পার্সন এবং মানবতার কল্যাণের কাজ করার ব্যক্তি, মানব কল্যাণের সর্বদাই নিয়োজিত আছেন। সুকবি বাংলাদেশ কমিউনিটির একজন সম্মানী রেসপেক্টফুল ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন এবং সফল ব্যবসায়ীর সাথে জড়িত। দীর্ঘদিন আমাদের প্রবাসী ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, ফ্যামিলি নিয়ে প্রবাসী আছেন। আমার এই খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি, বড় ভাই, ওনার নাম কাজী শাহজাহান ভাই। চলুন আমরা তার সাথে আজকে পরিচিত হইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর শুকর। আমার খুব একজন প্রিয় ব্যক্তি। আজকে উনি ফোন করেছেন আমাকে ঈদের সময় দিতে পারেনি উনি। আজকে ফোন আমি আর রাখতে পারিনি, অবশ্যই আসতে হয়ে অ্যাটেন্ড করতে বাধ্য হয়েছি, ওনার বাসায় আসছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর ভাই। আপনার মতো আমরা দীর্ঘদিনের চলার সাথী, আর জুবাই বলতে আর অন্যরকম একটা এখন আপনি আমাকে আজকে ঈদের সময় এখানে আসছেন, আমার কাছে মনে হয় যেন আমি বাংলাদেশে আছি। বাংলাদেশে আমরা এরকম বাসায় বাসায় এটাই আসলে প্রবাসে যারা আমরা আছি, আমরা আবার নিতাম, ঘুরতাম। এখন এখানে আসি আমরা একাত্র হইলাম ঈদুল আজহা উপলক্ষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি শাহজাহান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে আপনার সাথে একটু কথা পরিচিত যাব। আজকে আমার বাসায় নতুন মেহমান মাশাআল্লাহ। আচ্ছা যাই, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আপনার সাথে একটু কথা বলতে চাইবো। প্রথম আপনার ব্যবসা দিয়ে শুরু করি। কিভাবে আপনি প্রবাস শুরু করলেন আর কিভাবে ব্যবসা বাণিজ্য আপনি কিভাবে স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত এই অবস্থানে এসেছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি আসলে জিজ্ঞাসা করছেন, এটা তো অনেক লম্বা ইতিহাস, দীর্ঘ। সংক্ষিপ্ত করে আমাদেরকে যদি বলেন আমাদের দর্শকদের জন্য। আমি কাতার আসছি 1988-এর 6 মার্চ। দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ। প্রথম আসি এখানে দেখলাম এই কাতারে তখন অনেক মানুষ অল্প ছিল। তারপরে ঘোরাঘুরি করছি অনেক, চাকরি বাকরি কোথাও তেমন করতে ইচ্ছা হয় না। আবার আমার শরম লাগতো কীভাবে চাকরি করবো, কারোর অতীত জীবনে পড়ালেখা করার পিছনে একটা ইতিহাস আছে। এরপরে আমি এই বাড়িতে কিছু ঝামেলা হয়েছে আমাদের পারিবারিক বলতে সয় সম্পত্তি নিয়ে। তখন এক পর্যায়ে আমি মনে করেন ওইখানে, তখন তো আমি সাউলনাই কলেজে পড়ি। তো এই আমার প্রতিবেশীরা চাইছিল মনে করেন আমাদেরকে একটু এলোমেলো করার জন্য আর কি। তো এগুলো না, আমাদের জায়গা জমি নিয়ে কিছু হয়েছে। এরপরে আমি একটু ওদের সাথে ফাইট করতে যাই। আমার আম্মা অনেক টেনশন করছে যে আমি ফাইট করলে আবার কি হয় ছেলে মেয়ে নিয়ে। কারণ ছোটবেলা আমার আব্বা মারা গেছে। আমার 4 ভাই, 2 ভাই পড়ালেখা করতো দেশে চিটংয়ে। আমি বাড়িতে পড়ালেখা করতাম, আমার বড় ভাই সাংসারিক দেখতো। আব্বা কি করতেন? আমার আব্বা আমার ওই একবারে ছোটবেলা মারা গেছে, মনে করেন 8-9 বছর, স্বাধীনতার 1 বছর পরে মারা গেছে আমার আব্বা, 1 বছর 2 বছর এরকম। তো ওইখান থেকে মনে করেন ওই মায়ের আশ্রয় আর বড় ভাইয়ের আশ্রয়ে আমরা বড় হয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল মোটামুটি, এত বেশি ছিল না, অভাবও ছিল না। আবার মনে করেন একবারে ওই সময় তো অন্যান্য,
বাংলাদেশে যে পরিবেশ, ওই পরিবেশ হিসেবে খারাপ ছিলাম না, ভালো ছিল ফ্যামিলিগত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো ইন্টারমিডিয়েটে ওঠার পরে মনে করেন এই জায়গা নিয়ে জমি নিয়ে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ইয়ে লাগছে। আমাদের একবারে মানে নিজের জায়গা, ওই জায়গা অন্যরাও মনে করেন ওই খতিয়ানে একটু সমস্যা হয়েছে, তো ওইটা ওরা বলতেছে যে এটা কাগজপত্রে ভুল আছে, এই জন্য আমরা তোমাদেরকে দিব না, এই নিয়ে আমাদের সাথে। তো আমি ফুল ফাইট করছিলাম। ওই তখন আমাদের ওই স্টার লাইনের আলুদ্দিন, তারপরে শাহিন টাহিন এরা ছিল, এগুলো 1987 কথা বলতেছি। তখন মনে করেন এই আলুদ্দিন আমাদের করছে, তারপর ওর থেকে আরো অনেক শেল্টার এবং পাওয়ার একসাথের আমল ছিল। তখন রাজনীতি করতাম, মোটামুটি রাজনীতি করতাম, ককলেট মকলেট সব আনি, সব রেডি। এগুলো দেখে আমার আম্মা আমার বড় ভাই অনেক করছে। এরপরে আবার আমার না তুই বাইরে যা, নাহলে তোরে কে করছে ওরা যে কোনো টাইমে, তুই একজনের মারবি, আমি দেখতে চাই না যে তুই জেলে যা, আর তোকে কেউ মারলে তুই তো শেষ। অনেক হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারি নাই। ইন্টারমিডিয়েট তো বেশি দুষ্ট না থাকলেও প্রতিবাদী ছিলাম, অনেক প্রতিবাদী ছিলাম। তারপরে তখন রাজনীতিও বিএনপি রাজনীতি, এরশাদের আমল ছিল, কিন্তু ভালোবাসতাম বিএনপিকে। তখন থেকে বিএনপির মানে সাত্তারের আমলে আমরা ক্লাস 8-এ পড়ি। এই সাত্তারের মিটিং টিটিংয়ে ফেনীতে যাইতাম আমরা, মোটামুটি ফলাফাইন গ্রুপ আর কি, গ্রুপে ছিলেন আর কি। হ্যাঁ, পরে দেখছি যে এগুলাতে নাই, তো এখানে আমার জোর করে ফাটাই দিছে বিদেশে, এই প্রবাদ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আসার পরে প্রায় 2 বছর। 71 যখন বাংলাদেশের আমাদের যুদ্ধ শুরু হয়েছিল, সবাই তো পরিচিত জানি আমরা 71-এর কথা। আপনার তখন বয়স কত ছিল? 71-এ আমার সর্বোচ্চ 4.5 বছর ছিল। কোনো কথা মনে আছে? হ্যাঁ, স্মৃতি বলতে আমাদের বাড়িতে, আমি তো বাড়ির বাইরে তেমন চিনতাম না। আমাদের বাড়ির সামনে আবার বাজার আছে একটা, তো বাজার পর্যন্ত চিনতাম। সাউলনাইতে পড়ছে। আপনি তো গেছেন না আমাদের বাড়িতে, ওই বাড়ি তো বাইরে হইলে বাজার। তো ওইটা তো পাঞ্জাবিরা যখন আসছে তখন দেখছি পাঞ্জাবি মিলিটারি, এদেরকে পাঞ্জাবি বলতো তখন, বুঝছেন? তো পাঞ্জাবিরা মনে করেন যুদ্ধ চতুর্দিকে করছে। ওই মেইন রোডে ফেনী সাগরনাইয়া রোডে 2 সাইডে তো সবাই আগুন লাগাইছে না বাড়ি ঘরে। ওই মানুষ আসি আমাদের বাড়িতে উঠছে, অনেক মানুষ আসছে, এদেরকে আমরা রিফিউজি বলতাম। আমার আম্মারা বলতো যে শুনতাম আর কি যে রিফিউজি আসছে। তো এরা আমাদের বাড়িতে থাকতো। একদিন এখন মনে করেন এই ওই দিক থেকে পাঞ্জাবি পুরো এলাকা আসি পড়ে গেছে, আমাদের বাজারে আসি ক্যাম্প করছে। ক্যাম্প করার পরে আবার আমরা বাড়িতে, তখন বাড়ি আবার 4জন 5জন 7জন করে পাঞ্জাবি আসতেছে আমাদের বাড়িতে আসছে। তো ওইটা দেখছি, দেখার পরে আমার বড় ভাই, আমার আব্বা, অন্য মানে বাড়ি থেকে বাইরে সবাই বাড়ি সার হয়ে গেছে, সব মানুষ বাইরে যাইতেছে, মানে বিল খালে ঢুকতেছে। তখন আমি আমার আব্বার ফিসে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আবার ফিসে দিবার পাঞ্জাবিরা ডাক দিছে। ডাক দিবার পরে এদারা কি বলছে আর কি। তো এখন না বুঝি আর এদারাও ভাই ডাক দিছে। আর আবার আমার ভাইয়া যে আমার আব্বা ব্যাক করছে, আবার আমি ব্যাক করছি। ব্যাক করার পরে আমার আব্বা এবং আমার ভাইয়াকে নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে, আপনারা কি করছে? না, আমি তো ছোট্ট, আমাকে কি করবো, আমি তো ওদের পিছে ভয়ে ব্যাগ দিয়েছি। আবার আসছি, আমি বাড়িতে রয়ে গেছি। এখন আমাদের এখানে রিফিউজি বয়স্ক টাইপের 2-3 জন লোক ছিল। এই লোকের আমি ওখানে দাঁড়াইছি, পাঞ্জাবির পিছে আমি হাঁটতেছি, তখন এমন থাপ্পড় দিছে ওই যে বসে রয়েছে যে বুড়া এগুলারে। আমি এগুলো দেখি বাইক দিয়ে ঘরের দিকে গেছে। আমার আম্মা তাম্মা বাড়ির নাই, এরা বনের ভিতরে ঢুকে গেছে। আমার ছোট ভাই ছিল, এটারে কোলে নিয়ে, আমার ছোট ভাই ইমিডিয়েটলি ছোট, হে কোলে ছিল আমার আম্মার। এই বয়স আমি লাভিবার মতো আর কি, 12 ছোট, লাভিবার থেকে ছোট। স্কুলে যাই না তখন, স্কুলে যাই না, স্কুলে এখনো যান না। তো ওখানে আমার এক মামতো ভাই ছিল বাজারে, না অনেক লোক নিছে শুনছি। পরে মনে হয় এলাকা যত বড় আছে সবগুলাকে বড় বড় মানুষ ছিল, ওরা সবাইকে নিয়ে গেছে।
বেশিরভাগ যাদেরকে পাইছে। তাই আমার এক মামাতো ভাই ছিল, ও পাকিস্তান থাকতো, তো ও আসছে, ও উর্দু কথা জানতো, এলাকার কেউ উর্দু কথা জানতো না, তো ওরেও নিয়ে গেছে, আর ও কথা জানতো, এই জন্য পাঞ্জাবিদের ফ্রেন্ড হয়ে গেছে। এবারে সবার কথা শুনতেছে, কে মুক্তি পায়নি, কে রাজা ওইটা সেটা। তো এখন তো এরা আমরা আত্মীয় না, সে সবার কথা বলি, এরা ভালো মানুষ, এটা সেটা বলি, তারপরে মনে করো সবাই সারি দিছে বিকাল পর্যন্ত। এরপরে পাঞ্জাবিরা চলে গেছে ওই আপনাদের সেইদিকে বুইয়ারহাট একটা আছে না, ওই রাস্তায় গেছে। আর মুক্তি বাহিনীরা বলে কে কয় যে রাত্রে তো দোনোদিকে গুলি করি সবাই মারিয়ে লাগছে, এরকম শুনছি। যাক, অনেকক্ষণ আমাদের সাধারণ ভাইয়ের কাছ থেকে 71-এর অনেক স্মৃতিচারণ করেছেন। আমরা এই সাধারণ ভাইয়ের কাছে আবার আসতেছি এই জন্য যে আপনার এই প্রবাসটা, যে আপনি তো প্রবাসে আসে গেছেন, আসার পর আপনি প্রথম অবস্থাতে তো আপনার বিজনেস শুরু করতে পারেননি, তখন আপনি কিভাবে এই আপনার কর্মজীবন লাইফ স্টার্ট? আলহামদুলিল্লাহ, আমার একটা ব্যক্তিগত চরিত্র আছে। আমি কারো কাছে কোনো কিছু খোঁজা, কারো মনে করেন কারো কাছে ধর্ণা দেওয়া বা মুখ ঢেলে কোনো কিছু কারোর থেকে পাওয়া, এগুলো আমি ছোটবেলা থেকে পছন্দ করি না। তো এখানে আসার পরে মনে করেন দেখতেছি যে ফ্রি ভিসা আসছি, তো ফ্রি ভিসা আসার পরে মনে করেন এদিক সেদিকে আমাদের আত্মীয় স্বজন আছে, ওই রুল আমিন, আমরা তো চিনি না, রুল আমিন মামা, আমার মামা ওই আর বগ্নে স্বাস্থ্যবানের জামাই, আমাদের গোরফান ভাই আছে না, গোরফান ভাই স্বাস্থ্যবানের জামাই, ও নিয়ে আসছিল আজাদ কামালের বেশি আর কি। তখন ওনার এখানে প্লাম্বিংয়ের দোকান ছিল, তাই আসার পরে ওনার সাথে একই বাসায় থাকতাম, একই বাসায় করতাম, খাইতাম একসাথে, আবার ওনার দোকানে আসি বসতাম। কিন্তু আমি কখনো, উনিও করে নাই, আমিও কখনো মনে করেন আমার ঘর ভাড়া এবং মনে করেন কত সালের কথা? 1988-এ, 1988-এর কথা। তো উনার সাথে ছিলাম, আরও অনেকে আস্তে আস্তে ধীরে ধীরে এলাকার মানুষও আসতেছে। তো এই ফ্রি ভিসা ঘুরে গেরা প্লাম্বিং ইলেকট্রিকের কাজ শেখার চেষ্টা করছি, তো একটু একটু শিখছি, আর ওনার দোকানে বসতাম। তো উনি আবার ফায়ার সার্ভিসে কাজ করতো, তা আমার দোকানে বসায় যাইতো। তাহলে আমি আস্তে আস্তে, উনি দোকান করে কিন্তু আমি বসে বসে সব শিখে গেছি, সব শিখে যাওয়াতে এবারে আমার দোকানে বসাইতো। কিন্তু মাস শেষে উনি যতক্ষণ থাকতো ততক্ষণও থাকতাম, এরপরেও কাজ তো বেশি থাকতো না। মাস শেষে আমি ঘর ভাড়াও দিতাম, খানার পয়সাও দিতাম, কিন্তু দেশে টাকা তেমন পাঠাইতে পারতাম না। তো পারতাম না মানে আমার দেশে কোনোদিন আমাকে আমার কোনো ভাই এ কথাও বলে না যে তোমার 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তুমি টাকা কেন দাও না বা কী করতেছো, চাকরি কেন। আমার আজ পর্যন্ত এত বছরে মনে হয় আমার 10টা দিন আমার ভাই বেড়াদরা কোনো তলব ছিল না আমার কাছে, বুঝছেন। তা আমরা এই ফ্যামিলি এইভাবে আমরা এই পরিবেশে হয়েছি। তা আমার 2 ভাই চিটাং পড়তো, আমি এই দেশে আছি। আমার আম্মা একটাই কান্না করতো খালি শুধু আমার জন্য, আমার কথা শুনে না। ওই সময় তো কোনো চ্যানেল ছিল না, মোবাইল ছিল না, সিটির মাধ্যমে করতাম। একটাই কান্না ছিল খালি আমার ছেলেটা ঠিক মতো খাইতে পাইতেছে কিনা, এ তো ফাঁকাইতেও জানে না। মায়েরা সবসময় সন্তানদের ওটাই কান্না করতো, আর অন্য কোনো ছিল না, দুর্বল ছিল। হ্যাঁ, তো একবার আমার ওই মামা বাড়ির যার এমনি টাকা পয়সা আমার এখানে খরচ করি, টুকিটাকি যা বাস এগুলা মাঝে মধ্যে ফাটাইতাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল যে যারা এখানে স্বাবলম্বী ছিল তারা মনে করেন নাস্তা কখন খাইব তখন আমি ওখানে থাকতাম না, এমনি সবসময় থাকতাম। নাস্তা খাইবার টাইম হয়েছে আমি অন্যদিকে যাই নিজে নাস্তা করতাম। কেন, আমার একসাথে নাস্তা করলে হেরা টাকা দিবে, আমাকে টাকা পে করার জন্য দিবে না, অত নিজে দিবে চেষ্টা করবো, এই জন্য আমি করতাম না, নিজেকে ছোট মনে করতাম। এরকম হ্যাঁ, এরকম আমি ওইটা করতাম না। তো এখন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এগুলো শেখার পরে পরবর্তীতে এবারে একটা দোকান নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলাম। আমার এক লোক আসছিল আমাদের এলাকায়, সে মনে করেন হাদ্দাদের ওই ফেনীতে আর কি, বেলাল, এখানে আমরা চিনেন না। তো সে মনে করেন দেশে হাদ্দাদের কাজ করতো, তা আমি তো কোনো কাজ জানতাম না প্লাম্বিং ইলেকট্রিকের। তো সে আসে, তাকেও কেউ জায়গা দেয় না, থাকা খাবার না। এখন আমি কামাই আপনার মতো এরকম ছিল,
আমি কামাই, আমি যদি 50 টাকা পাইতাম আমি তাকে খাওয়াইতাম, তারিয়া করতাম। কিন্তু তখন খুবই কোঅপারেশন ছিল এবং আন্তরিকতা ছিল, সবার ছিল না কিন্তু বুঝছেন। কিন্তু আমি ও যে সে অভাবী, তা আমি অভাবী এটা দেখাতাম, আমি হেরে ছাড়া নিতাম। এখন আমার সাথে বন্ধু হয়ে গেছে, না হলে কয় শাহজাহান ভাই আপনার না থাকলে তখন আমি দেশে যাইতে বলতো। তো পরে একটা দোকান নিছি, হাদ্দাদের দোকান, তখন তো 1300 টাকা ভাড়া ছিল দোকান ভাড়া। হাদ্দাদের দোকান মিন্স একটা দোকান নিছি আর কি, খালি দোকান, ওই প্লাম্বিং এর পাশে দি। আচ্ছা আচ্ছা। পুরা মার্কেট খালি ছিল, ইজদান, বর্তমান ইজদান যেটা, এটাতে। এরপরে এবারে আমার মামা যেটা ওই রুল আমিন, আমি দোকান নিছি, তাকে না বলি, সে কোনো অবস্থাতে আমাকে ওটার জন্য দিবে না, বুঝছেন। তো ও সুবিধা আমি থাকলে, তখন আমি দোকানটা এবারে তাকে না বলি নিছি। নিয়ে আমরা যখন একটা মেশিন কিনছি, কত মনে হয় 700-800 টাকা দিই। এরপরে এটা দেখি আবার ফায়ার আমার সাথে, তুমি এটা কেন নিলা, তুমি এটা হয়েছে ওইটা হয়েছে, বিভিন্ন রকমের কথা। আমি দেখেন কিছু বলি না এরে, কারণ মা আমার সম্মান দিই তাকে। তখন এবার মনে করে আমরা দুইজনে শুরু করছি ইজদানের এখানে অনেক বাড়িঘর আছে, ইজদানের মুদির এবার আমাদেরকে চিনছে। ইজদানের মুদিরে ওদের বিলাগুলো আমাদেরকে কন্ট্যাক্ট দিছে, আমাকে কন্ট্যাক্ট দিছে। দেওয়ার পরে আমরা দুইজনে একসাথে কাজ করতে 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 মোটামুটি স্যাটেলাইট। আর এই আমার ওই বন্ধু যেটা, এটা আবার একটু 2 নম্বরই করছে ইজদানের ওই যে ফোরম্যানের সাথে। তো হে 2 নম্বরই করে মনে করেন কিছু ইয়া করতে চাইছিল। আমি এটাতে আমি কই যে না, এটা হবে না, এটা করা যেত না। এটা বলার পরে কি কয় যে মনে করেন এবার এই 2 জন উত্তরে এবার এ বলে যে আমি আপনার সাথে থাকবো না, তো এই দোকানটা আপনি নিয়ে নেন, আমার মেশিনগুলা দেন। আমি কই ঠিক আছে। তো এবারে হে চলে গেছে, দোকানটা আমার কাছে রয়েছে। আমার ঢাকা নারায়ণগঞ্জের এক বন্ধু, ওনার সাথে মনে করেন কাতার জীবনে ওনার অবদান বলতে, উনি যে আমাদের যে গাইডলাইন সাহসটা দিছেন, এই সাহসটা দেখে সবচেয়ে বড়। আর আমার এলাকার যত মানুষ আসিল কেউ সাহস দেয় না, এত মানুষ ছিল না, যারা ছিল সব মনে করেন আমার থেকে বাকি গেছে, টাকা পয়সা তো পুঁজি টুজি দিতে হবে। তখন এবার ওই ও সাতকর আসিল, এখানে ব্রাঞ্চের মধ্যে ছিল। তখন উনি আমার সাথে অনেক বন্ধুত্ব, আমাকে একেবারে ছোট ভাইয়ের মতো এত মায়া করতো। শুক্রবারে লাজে উনার বাসায় খাইতে হইতো, বা উনি আমার বাসায় আসে খাইতো, এইরকম ছিল। এবারে কয় শাহজাহান ভাই আপনি ওটা আর করবেন না, আপনি আমার এই দোকান দিয়ে দেন। তো এই দোকানে আমার আইডিয়া আছে, কিন্তু আমার অনেক বস ছিল, যদি মার খায় তখন আমার কি অবস্থা, আমার কাছে তো পুঁজি না। কয় আমরা অসুবিধা না, আলহামদুলিল্লাহ ওইটা তো শুরু করছে। উনি উনার সাতকর মুদিরের সাথে আমাকে পরিচয় করাই দিছে। এরপরে মানে সাতকর মুদিরে বলছে যে তোমার সমস্যা নাই, যত মাল লাগে আমি দিব, তুমি দোকান চালাই যাও। আমরা আজকে সাধারণ ভাইয়ের সাথে কথা বলতেছি, উনার ব্যবসা প্রতিষ্ঠান যেটা হচ্ছে যে আপনার গারাফাতে, উনি প্লাম্বিং এবং হার্ডওয়্যারের দোকান। এই দোকান খুবই সততার সহিত এই গারাফাতে উনি ব্যবসা চালিয়ে আজকে উনি স্টাবলিশ, উনি প্রবাসে একজন সফল ব্যবসায়ী এবং উনার ফ্যামিলি নিয়ে আজকে দীর্ঘদিন যাবৎ এই কাতার অবস্থান করতেছে। আচ্ছা 20 থেকে। আচ্ছা আপনার ফ্যামিলির সদস্য যদি একটু জানতে চাই, আপনার পরিবারের সদস্য কজন, কি আসে বিষয়? আমার পরিবারের সব এখানেটা আলহামদুলিল্লাহ। আমি 1998-এর 16 ডিসেম্বর বিয়ে করছি। একবারে ডেট 16 ডিসেম্বর আসলে, 16 ডিসেম্বর আসলে আমাদের মনে পড়ে যে আজকে আমাদের ম্যারেজ ডে। তখন আমার তো শ্বশুরেরা অনেক লোক দাওয়াত দিছে, কিন্তু আমি বেশি লোক নিতে পারতেছি না। সব জায়গাতে 16 ডিসেম্বর পালন করতেছে। আমাদের স্কুল মাদ্রাসা আমাদের বাড়ির সামনে না, আমাদের ওই আজিম সাহেব আমাদের বাড়ির পাশে, এদের পুরা ফ্যামিলি অনেক লোক যাওয়া ছিল। এরপরে ভালো ভালো লোকগুলো 16 ডিসেম্বর পালন করবো, এই জন্য যাইতে পারতেছে না। আমি বলছি যে কি ডেট ফিসানির জন্য, আমার ভাই বলে যে না ফিসানির দরকার না, কে গেল না গেল চলো। তারপরে 300-350 লোক গেছে। না আলহামদুলিল্লাহ। আমি ওইখান থেকে আমি বিয়ের পরে আবার পরের বছর বাড়িতে গেছি, বাড়িতে যাই। এরপরে আমার ওয়াইফের আবার নিয়ে আসলাম।
আমার ভিজিটে 2 বাচ্চা হয়েছে, একবার নিয়ে আসছি, এরপরে ভিজিট করতে 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 মনে করেন আমার বাচ্চা বিয়ের পরও 3 বছর বাচ্চা হয় নাই। আলহামদুলিল্লাহ পরে আমি আমার ওয়াইফের কি করতাম 2 মাস বাড়াইতে যখন আর উপায় নাই, তখন সিস্টেম ছিল হোটেলের মাধ্যমে অন্য দেশে মানে কান্ট্রি আউট করতে হবে, আপ ডাউন টিকিট দিয়ে। একবার আমি ভয় যায় না, এই জন্য আমি সব আরেঞ্জে আবার ঘুরিয়ে এসেছি। এয়ারপোর্টে তখন বাইরেও হয় নাই, এই সেম প্লেনে আবার চলে আসছি, খালি বাহরাইনের এক্সিট করছি। কাতারের 2টা ছিল বাস, অন্য কিছু না। আবার 6 মাস পাইছি। এইভাবে থাকতে থাকতে আমার এক বাচ্চা হয়েছে, তারপরে চলে গেছে বড় মেয়ে। আলহামদুলিল্লাহ এখানে কাতার ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ইনশাল্লাহ ভালো করতেছে, বড় মেয়ে। আর 2 ছেলে, 1 ছেলে তো মেট্রিক পরীক্ষা দিয়েছে এবারে, আবার একটা হয়েছে ক্লাস 10-এ। আর ছোট মেয়ে এখন তো মনে করে ছোট 6 ইয়ার্স, সে এখন আলহামদুলিল্লাহ বাইট ফিউচারে করতেছে, ইংলিশ মিডিয়াম আছে। সাধারণভাবে 2 ছেলে 2 মেয়ে, আলহামদুলিল্লাহ উনি সুখী পরিবার। ওনার সাথে আমার কিন্তু একটা মিল আছে অবশ্যই, আমারও 2 ছেলে 2 মেয়ে। অবশ্যই আমাদের দুজনেরই খুবই ভালো। আমাদের দর্শকদের সময় কতটুকু আছে আমি জানি না, দিতে পারবো কিনা। আরেকটা জিনিস আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনি তো যেটা সত্য কথা, যেটা আমাকে বলতে হবে যে আপনি অনেক মানব কল্যাণের কাজ করেন, যেটা আপনি প্রকাশ করান না, যেটা সত্যি কথা। আমি নিজে দেখেছি আপনি গোপনে, আমি নিজে সত্যি কথা যেটা অনেক কিছু জানি যে আপনি গোপনে দান করেন, একজন মানব কল্যাণের কাজ করেন। আপনি মানবতার ফেরিওয়ালার মতোই, আপনাকে সামনাসামনি বলা ঠিক না, তারপর আপনার এই যে আমরা প্রবাসী কিছু আমরা প্রবাসী দুস্থ প্রবাসী এখানে অনেক সময় অসহায় হয়ে যায়, এদের জন্য কিছু করছেন কিনা? আর আপনি যদি কোনো প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা এতিমখানা, মাদ্রাসা এ ধরনের কোনো প্রতিষ্ঠান দেশে করছেন কিনা একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মনে করেন আসলে আমার সবচেয়ে প্রিয় জিনিস হয়েছে আমি মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসা হয়েছে আমার মধ্যে। এখন যত গরিব আছে, মানুষ অনেকে গরিব দেখলে পরিচয় দেয় না, কিন্তু আমার গরিব দেখলে, যে কোনো গরিব আমি করি, গরিব দেখলে মনে হয় যেন ওইটা আমার পরিবারের একটা কারণ আমরা ছোটবেলা থেকে মনে করেন কারো, যদিও সচ্ছলতা তো সবার ওই সময় কমে ছিল, তারপরেও আমরা যদিও কারো কাছে দ্বারস্থ না হই, কিন্তু একজন মানুষ আমার কাছে আমি দেখলে আমার ইচ্ছে হয় তাকে কীভাবে স্বাবলম্বী করা যায়। এই হিসাবে আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে এই পর্যন্ত আমরা ভাই বোনের মধ্যে না, আমরা ভাই বোনের মধ্যে আমি 5 নম্বর, কিন্তু এখনো আমার ভাই বোনেরা মনে করে যে আমি সবচেয়ে বড়। আল্লাহ আপনাকে বড় রাখুক, আপনি বড় না, আপনার মন বড়, আমি জানি যেটা না ওদের কাছে আর কি, ওদের কাছে ওরা মনে করে মানে আমার একটা কথা ওরা কি করছে, কখনো এদিক সেদিক করে না। যদি কয় যে ওখানে 5 লক্ষ টাকা যদি নষ্ট হয়ে যায় তো আমার উপর দিয়ে কাটতো না, আমার ভাই যেটা বলছে এটা আল্লাহ। তো এই জন্য আমরা এই জায়গায় আমি 6 নম্বর, আমার ছোট ভাইয়েরও মেয়েও বিয়ে দিছে। আমার ছোট ভাইয়ের যে আমি 1 বছর এদিক সেদিক হয়েছি, ছোট ভাইয়ের মেয়ে আগে হয়েছে, আমার মেয়ের তো বড়, বিয়ে আমার 1 বছর পরে করছে, আমার ওই 2-3 বছর বাচ্চা হয় না এই জন্য। তো তখন মনে করেন ওই আমার ছোট ভাইয়ের মেয়ের এবার চিন্তা করে যে ভাই বোন 6 নম্বরে থাকলেও আমি সবার জন্য একটা আইকন আলহামদুলিল্লাহ। আর সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, কিন্তু আমার হাত ধরি মনে করেন আমি কখনো এরকম ভাই বোনদের জন্য করি না, আলাক করি না, এবং এখনো আলাক নাই। আমার ওয়াইফেরে বলি যে মাঝে মধ্যে হয় না এদিক সেদিক, আমি কই যে খবরদার কারোরে দান করবা, কারোরে দিবা, এই কথা জানি না যে সে আমাকে রিটার্ন দিব, এটা যেন জীবনের দিলের মধ্যে না না, এটার নাম হচ্ছে মানে আমরা অনেক সময় এটা মনে করি যে আমি তো এই মুখ সময় ওনার কাছে আমরা হেল্প করছিলাম, আমি এই কাজটাতে ওনার থেকে আমি এটা পাইলাম না কেন, ওনার থেকে ওই আজকে এই ভালো কথাটা পাইলাম না কেন, এরকম বললো না কেন? সে তো বলতে পারতো যে আমাকে ওই মুখ সময় আমাকে এই লোকটা আমাকে হেল্প করছে 5 লাখ টাকা দিয়ে, তার মুখ থেকে এটা শুনি না কেন? এই ধরনের কথা আমাদের কাছে, এই ধরনের কথা আমি তো কখনো পছন্দ করি না, এটা আমিও পছন্দ না এটা। কিন্তু মানুষ ঢালাও ভাবে আলহামদুলিল্লাহ, আপনি আমার এলাকা তো
গেছেন মোটামুটি 10-15 মিনিট ছিলেন বা রাত্রে গেছেন। সাধারণত যদি আমি একদিন আমি থাকতেন, জানি আপনার 2-3 ফেনীতে ঘন্টা থাকতেন তাহলে ফেনীতে আপনারা আপনার বাজার ব্যবসা টাজারে বাণিজ্য ঘুরে আছে নিয়ে আসতাম, এমনকি তাহলে একাডেমিতে আপনি দেখতেন। বাড়ি করছেন, আমি তাও জানি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সময় খুবই কম। এখন আপনি যদি আমাদের এই কুইক বিডি চ্যানেলে যারা দর্শক যারা আছেন, যারা আমাদের দেশ ও প্রবাসীর এই চ্যানেল, আমাদের এটা কোনো কমার্শিয়াল ফেজ না, কোনো রাজনৈতিক ফেজ না, আমাদের চ্যানেলে এই দর্শকদের জন্য আপনি যদি কিছু বলার থাকেন একটু বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ ভাই, আমি গর্ব করতেছি এই নিয়ে যে আমি সবার সাথে সমানভাবে একতালে চলতে পারতেছি। কেউ আমার দুশ্মন নাই দেশে, এবং দেশেও আমার কোনো দুশ্মন নাই। আমি সবাই যেরকম মহব্বত করি, আমারও আপনারা সবাই বা অন্যরা মহব্বত করে, আমি এটা জানি। আমাকে আমাদের এখানে বলেন, ফেনী সমিতিতে বলেন, আমি অনেক দিন মনে করেন নিজে নিজে আসলে অটোমেটিক পিছে থাকি, কিন্তু মনে করেন সবাই যে আমার আন্তরিকতা দেখায় এটা আমি বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, আমার কোনো নাই জীবনে। আমাকে কেউ মনে করেন হেয় করি বা তুচ্ছ করি কথা বলতে বলেও নাই, বা বলতে আমার ওই স্বভাব নাই যে আমি ওটা শুনতে হবে। কারণ আমি নিজেকে আগে সতর্ক থাকি যে একটা লোকটা আমি ভালোবাসলে কখনো আমাকে খারাপ মনে করবে না, ঠিক না? তো এই অবস্থাতে আলহামদুলিল্লাহ আমরা কি করি যে সবার কাছে ভালো আছি। এই দেশে আল্লাহ পাকে আমাকে আপনাদের সাথে রাখছে, এবং মনে করেন এখানে অনেক সম্মানের সহিত আসি। আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আলহামদুলিল্লাহ। চাওয়া পাওয়ার কিছু নাই। শাহজাহান ভাই, আজকে আমরা অনেক আনন্দিত। আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার কাজী শাহজাহান ভাইকে, আমাদের ফেনীর কৃতি সন্তান, ওনারা হচ্ছে যে মানব কল্যাণে কাজ করেন, যারা মানবতার দরদি ব্যক্তি উনি। আমরা আজকে আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। এবং কি সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন আপনারা ইউটিউব চ্যানেল কুইক বিডি চ্যানেল, এবং কি আমার ফেসবুক পেজে, এবং আমার ব্যক্তিগত পেজে এবিএম দিদার আলম পেজে, এবং আমাদের লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন অন্য আরেকদিন আরেকজন অতিথির সাথে আমরা আবারও একসাথে আমরা দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।